আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখবেন, গালি দিতে ইচ্ছে হলে গালি দিবেন, তারপরেও কিছুটা জানার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম। বিষয়টা হচ্ছে পাথর খনি। বাংলাদেশের পাথরের যে এই যে হলি রুট, এটা আমি সাপোর্ট করি না, কখনোই করতে পারি না। তবে কিছু কথা থেকে যায় যেগুলো না বললেই না। আসুন, কি কথা। বাংলাদেশে কথিত আছে প্রায় 10 লক্ষ শ্রমিক পাথর, এই পাথর ভাঙা, পাথর তোলা, পাথর উত্তোলন করা, পাথর মিলে নিয়ে যাওয়া, গাড়ি চালানো, পাথর শ্রমিকদের খাওয়ানো, পাথর শ্রমিকদের ভালো, মানে সার্বিকভাবে প্রায় 10 লক্ষ মানুষের জড়িত। আমি বাদ দিলাম 10 লক্ষ, 1 লক্ষর কথাই আসে। যেখানে 1 লক্ষ মানুষের শ্রম, যেখানে 1 লক্ষ মানুষের নির্বাহী হয়, উপার্জন হয়, এই মানুষগুলো ওই নৌকা চালাতে পারে, পাথরগুলো তুলতে পারে, পাথর ভাঙতে পারে, এর সঙ্গে জড়িত। তো এদের একটা অবশ্য বিকল্প ব্যবস্থা থাকার দরকার ছিল। প্রথমে আমি একটু ভেতরে যাই। এই পাথর আজ থেকে আপনারা গুগল সার্চ দিবেন, আজ থেকে 100 বছরের অনেক পুরাতন ঐতিহ্য আছে, তবে 100 বছরের কথাই আসে। বিগত 100 বছরে কিন্তু এই পাথর উত্তোলন হচ্ছে, পাথর আবার ভরে যাচ্ছে। 15 দিন থেকে 90 দিন, সর্বোচ্চ 120 দিন, মানে 3 থেকে 4 মাসের মধ্যে পাথরের যে ঢলটা নামে, সেই ঢলে আবার জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। পাথর বিলে নাই মাইজের বলে পাথর নাই পাথর লাগে আটা দেন না আটতে পারাম নি রে না পাথরের অভাব আছে নি পাথর দেখাই না পাথর দেব না পাথর অভাব নাই পাথর বিলে নাই আরে সাংবাদিক ভাই হল রে যে জায়গা পাথর আছে আমার দিকে সে জায়গা পাথর আছে সাংবাদিক এই জায়গা নিউজ করে না ও News করে, ও নাই সঠিক ইনফরমেশন দেয় না তো এই পেশার সাথে মানে কয়েক যুগ ধরে যে শ্রমিকগুলো জড়িত, তারা কিন্তু এই পেশাটাই তাদের জীবিকা নির্বাহের কাজে ব্যবহার করে। তো তাদের বিকল্প কোনো পথ না করে হঠাৎ কেন বন্ধ হলো আজ থেকে 4 বছর আগে? আপনারা জানেন 18 নির্বাচনের পরে বাংলাদেশ শেখ হাসিনার যে অবৈধ সরকার ছিল, সে অবৈধ সরকার প্রতিনিয়ত শুধু একটা কাজই বেশি ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ার যে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার। আমরা অনেকেই বলতেছে বাংলাদেশে পাথর ভিয়েতনাম থেকে আসে। কয় পার্সেন্ট ভিয়েতনাম থেকে আসে আর কয় পার্সেন্ট ইন্ডিয়া থেকে আসে, এই জরিপটা আপনাদের জানতে হবে। আমাদের উপদেষ্টা মহোদয় বললেন যে বাংলাদেশে 5% পাথর উৎপাদন হয়, বাকিগুলো এলসির মাধ্যমে আসে। তাহলে 5%, এটাকে আমাকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে হবে কেন 5%। কারণ আপনারা দেখেছেন প্রায় সব নিউজেই প্রচার হয়েছে 3,000 কোটি টাকার পাথর হলিউড হয়েছে। তাহলে এটা যদি 3,000 কোটি টাকার পাথর হয় আর সেটা যদি 5% হয়, তাহলে বাংলাদেশে কি লক্ষ লক্ষ কোটি টাকার পাথর 1 বছরে লাগে? না, লাগে না। তো এটা আমার বিশ্বাস হয় না এটা 5%, এটার সংখ্যাটা বাড়বে। এখন আসুন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে। সেই শেখ হাসিনা অবৈধ সরকার, আপনারা সবাই জানেন ইন্ডিয়ার তাবেদারে নতজানু সরকার ছিল। সেই নতজানু সরকার ইন্ডিয়ার যে কোনো এজেন্ডা বাস্তবায়নে বদ্ধপরিকর ছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে কোন কোন শিল্প, কোন কোন খনিজ পদার্থ, কোন কোন বিষয়গুলো ইন্ডিয়ার সাথে সংশ্লিষ্ট, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে পাথর। কারণ বাংলাদেশের মেজরিটি পাথর ইন্ডিয়া থেকে এলসি হয়। যে ইন্ডিয়া পাথর পাহাড় ভেঙে পাথর বের করে আমাদের দেশে, বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছে, সেই ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের এই যে ইন্ডিয়াতে গড়ে আসা পাথরগুলো কিভাবে তারা হচ্ছে এটা সহ্য করবে? তো কোনো কারণে অদৃশ্য একটি শক্তিতে 100 বছর ধরে যে পাথর উত্তোলন হতো সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরেও যে এটা বন্ধ ছিল তা না, তখনকার আওয়ামী লীগের পাথর খেকোরা ওই পাথর উত্তোলন ঠিকই চালিয়ে যেত। আমরা দেখেছি বিভিন্ন বালুমহল বন্ধ আছে কতদিন, 10 বছর 15 বছর। এই বালুমহলগুলো কি বন্ধ থাকার পরও বাংলাদেশের বালু কি বাইরের থেকে আনা লাগেছে? না, এই বালুগুলো কিন্তু ঠিকই বাংলাদেশের ওই সব যেসব জায়গায় বন্ধ আছে সেই সব জায়গা থেকে উত্তোলন হচ্ছে। কিন্তু আগে যখন বন্ধ ছিল না, তখন সরকারি টাকা, সরকারি রাজস্বে আয় বাড়ত, সরকারি রাজস্বকে টাকা দিয়ে ওই বালুগুলো উত্তোলন হতো। কিন্তু যখন এটা বন্ধ হয়ে গেল, তখন বালু উত্তোলন ঠিকই হচ্ছে, বালু খেকোরা বালু খেয়ে বড় লোক হচ্ছে, কিন্তু সরকারি রাজস্ব হারাচ্ছে। ঠিক তেমন বিগত 4 বছর আগে হঠাৎ পাথর বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু ঐতিহ্য 100 বছরের। সেই পাথরের শ্রমিকদের তখন একটা করণীয়, আপনি কি জানেন? বাংলাদেশের মানুষ স্পষ্ট, এটা সবাই জানি যে একটা কথা ছিল, ভাত দে অথবা মানচিত্র খাবো।
যেই বাঙালি ভাতের বিপরীতে মানচিত্র খেতে চায়, সেই বাঙালিকে পিস্তলের ভয় দেখায় পেটের ক্ষুধা রেখে কিভাবে পাথর, তারা তো কর্মই শিখেছে এটা। হ্যাঁ, আপনাদের মুখ্য বিষয় হচ্ছে পর্যটক নগরী। আমরা সুন্দর পর্যটক নগরী হারাচ্ছি। আমার কথাগুলো কিন্তু সম্পূর্ণ শুনলে তারপরে বুঝতে পারবেন পর্যটক নগরী আমরা হারাচ্ছি, কোথায় হারাচ্ছি। আপনি দেখেন গোপালগঞ্জের একটা ছোট রাস্তাও কাঁচা নাই, কিন্তু সিলেটে যারা যারা গেছেন লাস্ট 10 বছর, তারা কি জানেন সিলেটের রাস্তা কত ভয়ানক, কত কত ভাঙড়ি। যেই পাথর কথা বলতেছেন, ওখানে একটা ভালো মানের হোটেল নেই, ওখানে ভালো মানের খাবারের জল নেই। ওখানে আপনি পর্যটক বলতেছেন যে আমাদের পর্যটক ব্যবস্থা সুন্দর করার দরকার, হেবি সুন্দর পাথর আছে, কিন্তু আপনি একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, সেটা কেড়ে নিচ্ছে। আপনি পকেটে মানিব্যাগ রেখে শান্তি পাচ্ছেন না। এই গ্যাং ধ্বংস করতেছেন না, আপনার হচ্ছে যাতায়াতের ব্যবস্থা সুন্দর করতেছেন না, ওখানে যে মানুষ থাকবে সেই রকম একটা সুন্দর হোটেল রাখতেছেন না, খাবারের মান রাখতেছেন না, তারপরেও পর্যটক নগর হিসাবে দাবি করতেছেন। আপনারা বলেন আমার দেশের পর্যটক চলে যাচ্ছে থাইল্যান্ড, চলে যাচ্ছে ভিয়েতনাম। আরে কেন যাচ্ছে? কারণ আপনি পৃথিবীর ভিতর সব থেকে সুন্দর সমুদ্র সৈকত কক্সবাজারকে এখন উন্নত করতে পারেন নাই। আমি সিলেট বাদে দিলাম, পর্যটক নগরী কক্সবাজারে, যে কক্সবাজারের যে রোডটা, চিকন রোডটা, ওইটা আপনার এত রোড 4 লেন হচ্ছে, 2 লেন হচ্ছে। এই যে কক্সবাজারে একটা গুরুত্বপূর্ণ, সেখানে রাস্তার অবস্থা দেখছেন? 150 কিলো রাস্তার অবস্থা দেখছেন? মানুষের যেতে কত ভোগান্তি পোহাতে হয়। দেশের বাইরের মানুষ কিভাবে আসবে? দেশের মানুষই তো ওখানে যেতে চায় না ভোগান্তির জ্বালায়। ওখানে সিন্ডিকেট, হোটেল ব্যবসার সিন্ডিকেট, ওখানে হচ্ছে মাদক ব্যবসার সিন্ডিকেট, ওখানে ছিনতাইকারীর সিন্ডিকেট। এইগুলো আপনি ধ্বংস করতেছেন না, পর্যটক পর্যটক বলে চিল্লাচ্ছেন। কোন দেশে পর্যটক? এই সিলেটের যে 1 লক্ষ প্লাস মানুষের শ্রম দিয়ে, যে পরিশ্রমের মাধ্যমে ওখানে কর্ম করে, সেই 1 লক্ষ প্লাস মানুষের কর্মসংস্থান করতেন, কর্মসংস্থানও লাগতো না। আপনি যেই বুলিটা দিচ্ছেন যে পর্যটক নগরী, সেই পর্যটক নগরীটা সুন্দর করে গড়ে তুলতেন, রাস্তাটা সুন্দর করতেন, হোটেল নির্মাণ করতেন। রাস্তা যদি পরিষ্কার থাকতো, হোটেল যদি সুন্দর থাকতো, পুরো পর্যটকের ভিউটা যদি সুন্দর লাগতো, প্রাকৃতিকভাবে সবকিছু যদি বাড়তে থাকতো, তাহলে কিন্তু এই মানুষগুলো বাদাম বিক্রি করে হলেও জীবন নির্বাহ করতে পারতো। আপনি আপনারা জানেন আমাদের বাংলাদেশে এখন বড় বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। কখন থেকে? যখন থেকে ডিম আলা মাছগুলো ধরা বন্ধ হয়। আপনি এই যে জেলে ভাইদের জন্য আমি এটাকে স্বাগতবাদ জানাই। আপনি জেলে ভাইদের জন্য যে সুন্দর ব্যবস্থা করেছেন, চাল দিচ্ছেন, যেই 90 দিন হচ্ছে মাছ ধরা বন্ধ থাকতেছে, সেই সময় ভর্তুকি দিচ্ছেন, কিছু টাকা দিচ্ছেন, চাউল দিচ্ছেন, এইভাবে জেলেদেরকে ঘরে বন্ধ রাখতেছেন। আপনারা কি জানেন জেলেদেরকে যদি এই সুবিধাগুলো না দেওয়া যেত, তাহলে আপনারা চাইলেও পিস্তলের ভয় দেখায়ও জেলেদের সমুদ্র থেকে উঠাতে পারতেন না। তো প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনার চোখের সামনে 3,000 কোটি টাকার পাথর পড়ে থাকবে, আর শ্রমিক ভাইরা না খেয়ে ঋণে জর্জরিত হয়ে ঘরের চালের টিন থাকবে না, ঋণের বোঝা মাথায় নিয়ে সেটা তাকায় দেখবে। এটা তো সম্ভব না। আচ্ছা আসুন, আমাদের দেশে শ্রমিক ভাইদের না হয় ভাবলাম পাথর শ্রমিকের দরকার নেই, পাথর শ্রমিক কোনোভাবেই দরকার নেই, এই শ্রমিকদের অন্য কাজে নিতে হবে। শ্রমিক ভাইদের আমাদের দেশে কতটুকু মূল্যায়ন হয়? বাংলাদেশের সব থেকে বড় একটা সেক্টর গার্মেন্ট সেক্টর, সেখানে শ্রমিকদের মূল্যায়ন কতটুকু হয়? মেনে নিলাম টুকটাক মূল্যায়ন হয়। তারপরে দ্বিতীয় শ্রমিক সেক্টর চা বাগানের শ্রমিক। চা বাগানের শ্রমিকদের আপনার বেতন কত দিচ্ছেন? প্রতিদিন সারাদিনের কাজ, সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত যে চা বাগানের শ্রমিক কাজ করতেছে, সে দিন শেষে কত টাকা পাচ্ছে? ওই টাকা দিয়ে তার পরিবার কিভাবে চলতেছে? আপনারা কি এই বিষয়গুলো লক্ষ্য করেছেন? বাংলাদেশ শ্রমনির্ভর বাংলাদেশ। এই শ্রমনির্ভর বাংলাদেশে চা শিল্প, পাথর শিল্প, আপনার গার্মেন্ট শিল্প, এগুলোই তো বাংলাদেশের মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নের জন্য এই শ্রম বাজার তো অনেক ভূমিকা রাখে, এই শ্রমিক ভাইদের তো অনেক ভূমিকা। এই শ্রমিক ভাই প্রত্যেকটা সেক্টরে আপনারা কট্টকন মূল্যায়িত করতেছেন। তাহলে আমার পয়েন্ট আসলো, প্রথম পয়েন্ট, এইরকম পাথর রোডটা আমি একেবারে পছন্দ করি না, আমি ব্যক্তিগতভাবে এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, মেনে না নেওয়ার পরে তবে থাকে, তবেটা হচ্ছে কথিত আছে 10 লক্ষর উপরে যে শ্রমিক ভাইরা আছে, এই শ্রমিক ভাইদের 10 লক্ষ বাদ দিলাম, 1 লক্ষ শ্রমিক ভাইরাই কিভাবে আগামী সুন্দর করবে, কিভাবে তাদের পরিবার নির্বাহ করবে, তাদের জীবন জীবিকা মান উন্নয়ন করবে, এগুলো কি একবার ভেবে দেখেছেন?
বলতেছেন পর্যটক নগরী। পর্যটক নগরীর কোন সুবিধাটা ওখানে দিয়েছেন আমার স্পষ্ট করে জানতে হবে। যে পর্যটক নগরী করছেন, সেই পর্যটক নগরীতে আপনার রাস্তার অবস্থা ভালো না, একটা 5 স্টার মানের হোটেল নেই, 5 স্টার বাদ দিলাম, 3 স্টার বাদ দিলাম, 2 স্টার মানের কোনো হোটেল ওই সাদা পাথর এরিয়ায় নেই। একটা খাবারের জল কিনতে যাবেন, সেখানেও সিন্ডিকেট, 20 টাকার 15 টাকার পানি, 20 টাকার পানি হয়ে যায় 30 টাকা। এই সিন্ডিকেট ভেঙেছেন। ওখানে মাদকের সয়লাভ, সেইটা ভেঙেছেন। ওখানে কিশোর গ্যাং, মাঝে মধ্যে মোবাইল ছিনতাই হয়, মানিব্যাগ ছিনতাই হয়, তো ওই সিন্ডিকেট ভাঙেছেন। তাহলে আপনি পর্যটক নগরী হিসাবে চাচ্ছেন, সেই পর্যটক নগরী কতটুকু সুন্দর করতে পারলেন দোষ যত ওই পাথর শ্রমিকদের। এবার আসি মুখ্য বিষয়। এই পাথর শ্রমিক ভাইরা বিগত 4 বছর অদৃশ্য যে কারণে পাথর উত্তোলন বন্ধ হয় এবং ইন্ডিয়া থেকে পাথর এলসির বৃদ্ধি পায়, সেই অদৃশ্য কারণে 4 বছর বন্ধ থাকার পরে নতুন সরকার আসার পরে তারা একটা আশা দেখলো। প্রায় 17 কিলোমিটার এরিয়ার মধ্যে 3 কিলোমিটার এরিয়া যেখানে পর্যটকরা যায় না, ঠিক সেই এরিয়াতে 3 কিলোমিটার এরিয়ায় সঠিক বৈধভাবে পাথরের ইজারা নেওয়ার জন্য মনে হয় 15 থেকে 16 দফা ওখানকার মানুষ বাস ভরে ভরে প্রেস ক্লাবের সামনে এসেছে, বাস ভরে ভরে সচিবালয়ের সামনে যায় মানববন্ধন করেছে। কেউ একটা বারের জন্য তাকায় দেখেন নাই। কিভাবে 16-17 বার বললাম? কারণ মেজরই আসার সময় আমাদের সাথে যোগাযোগ করেছে যে আমরা মানববন্ধন করবো, 2টা কথা বলেন। আমিও ব্যক্তিগতভাবে পাথর উত্তোলনের পক্ষে ছিলাম না, কখনোই 2টা কথাই চাইছেন মানববন্ধনে গিয়ে বলা হয়নি। তো বলা হয়নি ঠিক আছে, কিন্তু আমার এখন একতরফা যে বিষয়টা তুলতেছেন সেটার তো ব্যাখ্যাটা আমার দিতে হবে। আমি কিন্তু বারবার একটি কথা বলতেছি, এই পাথর যে হোলি রুট হয়েছে, যে মব সৃষ্টি হয়েছে, এটাকে আমি কোনোভাবে প্রশ্রয় দিই না। আমি ব্যক্তিগতভাবে এটা কোনোভাবেই মেনে নিতে চাই না। কিন্তু তারা যখন 17 বার 15-16 বার ওই সচিবালয়ের বাইরে মানববন্ধন, প্রেস ক্লাবের বাইরে মানববন্ধন, পরবর্তীতে সিলেটের সাকিব ভাইকেও অনেকবার ডাকা হয়েছে প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার, সেও ব্যক্তিগতভাবে প্রোগ্রামে আসতে পারে না, কিন্তু যখন তার এলাকার মানুষ বারবার ডাকতেছে সে একবার আসছে। এসে সে সচিবালয় একটা টিমকে, 5 জনের একটা টিমকে প্রবেশের অনুমতি নিয়ে নেয় এবং প্রত্যেকটা দপ্তরে একটি করে স্মারকলিপি দিয়ে আসে। প্রায় উপদেষ্টার দপ্তরে, রাজনৈতিক প্রত্যেকটা দলের নেতার হাতে, বিশেষ করে বিএনপির রুহুল কবির রিজভী ভাইয়ের হাতে, সাকিব ভাইয়ের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম স্মারকলিপি দিয়ে আসে। এনসিপির নেতৃবৃন্দ আমাদের গণ অধিকারের কাছেও একটা স্মারকলিপি দেয়, আপনার জামাতের আমিরের কাছে স্মারকলিপি দেয়, যেহেতু জামাতের আমিরের বাড়ি সিলেটেই, সাকিব ভাইয়ের বাড়ি আমিরের বাড়ি পাশাপাশি। তো যাই হোক, আমি সাকিব ভাইয়ের বাড়িতে থাকছি, সিলেটের সঙ্গে আমার একটা মানে খুব ভালো একটা সম্পর্ক আছে সাংগঠনিক কাজে। তো এখন আমি আসি, এতবার যখন স্মারকলিপি দেওয়া হচ্ছে, মন্ত্রণালয়ে এতবার অনুরোধ করা হচ্ছে বৈধভাবে, 17 কিলোমিটার একটা পর্যটক এরিয়া, তার মধ্যে যেই 3 কিলোমিটার মধ্যে কেউ যায় না, কখনোই যায় না। এমন তো না এই পাথরগুলো হচ্ছে আগে তোলা হতো না, সৌন্দর্য এবার হারাই গেল। 100 বছর ধরে এই পাথর উত্তোলন হচ্ছে, সৌন্দর্য হারাইছে, কারণ প্রত্যেকবার ঢলে ওই পাথরগুলো এসে পরিপূর্ণ হয়ে যায়। যেখানে পরিপূর্ণ হয় সেখানে 3 কিলোমিটার জায়গায় এই বৈধভাবে পাথর উত্তোলন করতে চেয়েছিল শ্রমিকরা। আমি মানি আপনাদের পাথর উত্তোলন করানোর দরকার নেই, পাথর উত্তোলন কোনোভাবেই আমি মানে নিলাম না, কিন্তু যেই লোকগুলো পাথরের সাথেই জড়িত, যারা কর্মই বিগত 2 যুগ ধরে এই কর্মটাই শিখে আসছে, তাদের বিকল্প কি ব্যবস্থা করলেন? পর্যটক নগরী সুন্দর করে করতেন, অন্তত 1 লক্ষ মানুষ না খেয়ে পরে বাদাম বেচে, ঝালমুড়ি বেচে, 1 লক্ষ মানুষ বিভিন্ন লোকের সেবা করে, পর্যটকে এই যে অনেক সময় গাইড লাগে, সেই গাইড হিসাবে ঘোড়া চালায়, ক্যামেরায় ছবি তুলে, হোটেলে চাকরি করে, এই পর্যটকদের সুন্দর সুবিধা দিয়ে এই লোকগুলো কর্মমুখী হয়ে উঠত, সেদিকে করলেন না। আবার এই যে পাথর শ্রমিকদের বন্ধ রাখলেন, তাদেরকে কোনো ভর্তুকি দিলেন না। তারা কর্ম না পেয়ে, ঋণের জ্বালাই জর্জরিত হয়ে, কিস্তি দিতে না পেরে, মাথার উপর যখন টিন নেই, খাবার নাই ঘরে, চাল নেই, ডাল নেই, আর চোখের সামনে 3,000 কোটি টাকার পাথর, তারা কি চুপ করে বসে থাকবে? আর রাজনৈতিকভাবে আমাদের দলের, আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, হ্যাঁ বিএনপি হয়তো 2-1টা ভুল করেছে, এটা সত্য, কিন্তু সবকিছু এককভাবে তার উপর মানে সার্কাসের মতন একটা ব্যাপার হয়ে গেছে। বিএনপির কোন নেতারা ওখানে লিড দিয়েছে? আমি বিগত 2 দিন ধরে এই পুরো ডিটেলস জানার পরে আমি ভিডিওটা করতে যাচ্ছি। আমাকে হয়তো বা গালি দিতে পারেন, কিন্তু বাস্তবতা কি, ওখানকার সকল নেতৃবৃন্দ, সকল মানুষের মনোসমর্থন ছিল। কিন্তু বিশেষ করে
কেউ লিড দিনে। হ্যাঁ, পাথর উত্তোলন হয়েছে, সবাই ভাগ বাটারা পেয়েছে, কিন্তু কেউ যে এককভাবে কোনো দল লিড দিয়ে এই কাজটা করেছে এটা কিন্তু আমরা বলতে পারবো না। তবে আমি দিন শেষে এই রকম হলি রুটের একদম বিপক্ষে। দিন শেষে এরকম মব সৃষ্টি হোক কখনোই চাই না, কিন্তু আমি চাই আমার যে শ্রমিক ভাইরা এই কর্মের সাথে জড়িত তাদের একটা বিকল্প কর্ম অবস্থান, হ্যাঁ সেটা হতে পারে পর্যটক নগরী সুন্দর করে। আমার যে শ্রমিক ভাইরা এটার সাথে জড়িত তাদের একটা ভর্তুকির ব্যবস্থা, আমার যে শ্রমিক ভাইরা এটার সঙ্গে জড়িত তাদের আগামী চিন্তা করে তাদেরকে ওখান থেকে ফিরে আনতে হবে। আর বাংলাদেশে কত পাচ্ছেন পাথর, কোন দেশ থেকে এলসি হয় সেটা আপনারা একটু গুগল সার্চ দিয়ে দেখবেন, আর এর সাথে স্বার্থটা তালিকা আর বোঝা যাবে। ইন্ডিয়া থেকে হাজার হাজার কোটি টাকার পাথর বাংলাদেশে এলসি হচ্ছে। সেই অলৌকিক দৃশ্যগুলো আমাদের ওপেন করতে হবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। এই মবগুলো বন্ধ করতে হবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, যেখানে পর্যটক নগরী গোপালগঞ্জের একটা ছোট অপ্রয়োজনীয় রাস্তা সেটা আপনি সুন্দর করে পাকা করলেন, আর সিলেটের মতন এত বড় একটা প্রয়োজনীয় রাস্তা, সিলেটের যে দর্শনীয় স্থানগুলো তার মেজরিটি ভাঙা পড়ে থাকলো, চিকন সরু রোড করে রাখলেন, কক্সবাজারের মতন সুন্দর জায়গা আপনার শুরু করে রাখলেন। এই পর্যটক নগরীগুলো সুন্দর করতে হবে, বিকল্প কর্মসংস্থান করতে হবে, বাংলাদেশকে সবাই একত্রিত হাতে হাত রেখে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ।